আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্যই আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে দেখেছেন বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছে, তারা বলে গিয়েছে যে কিভাবে আমরা ঢাকা 17 এলাকার জন্য কাজ করছি, ঢাকা 17 এলাকার অবস্থানের উন্নয়নের জন্য কাজ করছি। তারা বলে গিয়েছে যে তাদের কিভাবে আমরা মানুষের উন্নয়নের জন্য এখানে কাজ করছি, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছি। এই যে আপনাদের পাশে এই গুলশান লেক আছে, বনের লেক আছে, এই লেক যদি পরিষ্কার করতে হয়, এই লেক পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে না? যত ময়লা এর মধ্যে আছে। কাজে কোনো বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে, আসেন, শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল পরে কেচ পরে আদালতে মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোন কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোন কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো, পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুমের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দিতে হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজেই বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসেও মানুষকে বিভ্রান্তি করে কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন, এইসব বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসুন।
এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথার উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের, যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোনেরা, এই মাঠে নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম, তখন এই মাঠের একরকম অবস্থা ছিল, আর আজকে 6 মাস পরে যখন আবার এসেছি, এর ভিতরে আপনারা বিশেষ করে ফাহিম যে বক্তব্য রেখেছে, সানি যে বক্তব্য রেখেছে, তার থেকে আপনারা অনেকেই শুনেছেন যারা এলাকার বাইরে এবং এই এলাকারও বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, আপনারা শুনেছেন যে কিভাবে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে, আমরা চেষ্টা করেছি এলাকার সমস্যার সমাধান করতে। প্রিয় ভাই বোনেরা, একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে, তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল, এবং মানুষকে একরকম বাধ্য করা হতো সেই সময় যে তোমরা অমুক দেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা নাও। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছিলাম কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে এই দেশের কৃষক ভাইদের অবস্থা খারাপ করে কৃষির অবস্থাকে খারাপ করে দেওয়া হয়েছিল, কিভাবে কৃষি ব্যবস্থাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই সকল কিছুর বিরুদ্ধে জনগণের আস্তে আস্তে জনগণ ফুঁসে উঠেছিল, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি গত 17 বছরের ফ্যাসিবাদের সময় কিভাবে আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল।
এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ঢাকা 17-র মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম। যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। 31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। এবং প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, যে মাঠ থেকে আমরা এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম, এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মানুষকে বলেছিলাম, বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দেব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটিকে আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, সরকার গঠন করার পরে 1 সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল, সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব, আবার খাল খনন করব, নদী পুনর্খনন করব আমরা, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা পত্র পত্রিকা সহ নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা সরকার গঠন করার পরে প্রথমেই আমরা প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম, একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি এবং গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 900 কিলোমিটার খাল খনন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে বহু জেলার, বাংলাদেশের বহু জেলার বহু এলাকার মানুষ পানির সুবিধা যেমন পাচ্ছে, কৃষক ভাইরাও সেচের সুবিধা সেইভাবে একইভাবে পাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের যেরকম পানির সুবিধা হচ্ছে, কৃষক ভাইদের ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের পাশাপাশি দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কার্ডের কার্যক্রম প্রিয় ভাই বোনেরা সরকার গঠন করার 3 মাসের ভিতরে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে। সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি, তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে।
মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপ গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সরিয়ে শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে গরিব মানুষ যারা আছে, তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাআল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বক্তব্যে বলেছি যে বিগত ফ্যাসিবাদের সময় এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছিল যাতে করে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে একটি নির্দিষ্ট দেশে গিয়ে তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করে, তাদের দেশের মানুষকে বাধ্য করা ছিল। প্রিয় ভাই বোনেরা, যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আপনাদের নির্বাচিত সরকার আমরা দিন রাত পরিশ্রম করেছি। কিন্তু একটু আগেই আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে, তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, প্রায় 3 লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবত সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে।
আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখছি ফ্যাসিবাদের সময় যেরকম আমরা দেখেছিলাম, যখন আপনাদের এখানকার আরেক প্রার্থী, আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত আরেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আপনারা 91 সালে নির্বাচিত করেছিলেন। উনি যখন 91 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, তখন দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যেই ফ্যাসিবাদকে এই দেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই ফ্যাসিবাদ বলেছিল 1 মিনিটের জন্য বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেব না, সেই 91 সালে বলেছিল। এবং তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে সেদিন চেষ্টা করেছিল সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু 91 সালেও বাংলাদেশের মানুষের সমর্থন ছিল বিএনপি। প্রিয় ভাই বোনেরা, একই রকম আওয়াজ ইদানিং আবার আরো কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে, সেই শব্দ পাওয়া যাচ্ছে। আমরা দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। ছবিটা ভালো করে দেখেন, পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে, আর এইদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে তারা, তাদের বন্ধু বান্ধব, তাদের সহকর্মীরা তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই তৃতীয় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। তবে এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, এবং যে কোনো জায়গায় এই জাহাজগুলো বানানো, পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশে এই জাহাজগুলো তৈরি করে, অনেক দামি জাহাজ এগুলো। আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি, আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আরেকটি দলের নেতাকে দেখলাম যে উনি কোথায় জানি গিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন, তাকে বলে মানুষ শুধু ধরে যে গ্যাস দেন, গ্যাস দেন, গ্যাস নাই, গ্যাস নাই। হ্যাঁ, আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা আছে, তবে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই নেতাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য, কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাআল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য
দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্যই আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে দেখেছেন বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছে, তারা বলে গিয়েছে যে কিভাবে আমরা ঢাকা 17 এলাকার জন্য কাজ করছি, ঢাকা 17 এলাকার অবস্থানের উন্নয়নের জন্য কাজ করছি। তারা বলে গিয়েছে যে তাদের কিভাবে আমরা মানুষের উন্নয়নের জন্য এখানে কাজ করছি, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছি। এই যে আপনাদের পাশে এই গুলশান লেক আছে, বনানী লেক আছে, এই লেক যদি পরিষ্কারও করতে হয়, এই লেক পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে না? যত ময়লা এর মধ্যে আছে। কাজে কোনো বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে, আসেন, শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল পরে কেচ পরে কোদালাতে মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো, পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুনগুনের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজে বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসেও মানুষকে বিভ্রান্তি করে কি কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন, এইসব বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরে টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ
আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথাটির উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের, যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা।